গত 28/5/2024 তারিখে সে আমাকে তার ফোনের ইমো দিয়ে আমার ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। তখন আমার 4 বছরের একটা বাচ্চা আছে। আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই। যাওয়ার পরে আমি যে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক, ভাবি বাসায় নেই। তখন আমি যখন তাকে বলি যে দাদু, আমরা তাকে দাদু বলি, তখন আমরা যখন বলি যে দাদু, আমি বলি যে দাদু ভাবি কই, সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই। তুমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে মানে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অন্যভূমিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে, এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে, আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এক পর্যায়ে আমাকে অনেক ভয় ভীতি দেখালে আমি এটা গোপন রাখি, আমি কাউকে বলি না। বললে তারপরে আমি চলে আসি। আসার পরে সে আবার তারপরের মাসের 9/6/2024 তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয়, ইমো দিয়ে, আমার ইমোতে ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবা। তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো, আমি কিন্তু লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবে না, আর বুঝোই তো কি হবে। ভয়ে তারপরে আমি কিছু বুঝতে না পারি না আবার তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমাকে আবার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে আসার পরে ওই মাসের আবার 13 তারিখে 13/6 সে আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসায় আবার আসতে হবে। তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না, তাই তো আমার যাই হোক। তখন আমি বলছি কি দাদু, আমি আর আপনার কাছে যাইতাম না, আপনি যা করবেন করেন, আমি আর এর মধ্যে নাই। যা এখন হবে তাই একটু পরে, যা কিছুদিন পরে হবে তাই এখন তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি যে সে হয়তো শুধু আমাকে ভয় দিয়েছে, সেরকম কোনো কিছুই করবে না। তখন সে আগের চোখে মানে আমি যখন তার কাছে যাইনি তখন সে আগের বসে আমার হাজব্যান্ডের 1924 তারিখ সে আমাকে 18 তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে। আমি যখন যাই না, তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা, ইমো বাদ দিয়ে দিই। তখন সে 24 তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে তোর বউ ভালো না, তোর বউ চরিত্রহীন না, তোর বউ রাখিস না, তোর বউকে তুই ছেড়ে দে। এগুলো বললে আমার শাশুড়ির কাছে যে বলে, বাসায় যে বলার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজব্যান্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছে। করার পরে দাদুই আমার মনে করছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে, এখন দাদুই কেন আবার এরকম করলো। করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন, তাহলে আপনি কেন আবার আমার বউয়ের বিষয়ে আমাকে এরকম বললেন। তখন আমাকে যা করছি, তুই নরিমান মুশির ছেলে, তুই কি করতে পারবি, তুই যা করার কর, এরকম যখন বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই, সদর থানায় যাই মামলা করার জন্য। মামলা করে গেলে স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব এরকম বলে 3-4 দিন আমাকে ঘুরানোর পরে আমাকে আমার মামলা নেয় না। পরে আমরা জানতে পারছি গোপন সূত্রে যে তার ভাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল এসপি শাহদুল ইসলাম রুবেল, এবং তার আরেক ভাই এনএসআই তে জব করে রাসেল মুন্সি, তাদের সেই মামলা থানায় নিয়ে তারপরে আমরা কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে মামলা পিবিআইতে তদন্ত দিছে। এখন তারা এই যে গত 15/11/2024 তারিখে তার ওই রাসেল ভাই এবং এই কিছু ইউনিয়ন মানে কিছু সভাপতি, শ্রমিক লীগের কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে আমাদের বাসায় আসার পরে তারা বললে যে মামলা উঠায় ফেলানোর জন্য। তা আমরা মামলা উঠাইতে যখন রাজি হইনি তখন তারা আমাদের ভয় দিচ্ছে যে থানা থেকে যেরকম মামলা নিতে দেয়নি ঠিক একইভাবে পিবিআই থেকেও রিপোর্ট নেগেটিভ করাবো, তোমার মামলা মীমাংসা না করলেও আমাদের সমস্যা নেই, আমরা ওটা যে কোনোভাবে রিপোর্ট নেগেটিভ করাবো। বিভিন্ন নাস্তাম ভাড়া করে হুমকি দিচ্ছে, তাদের হাত পা ভেঙে দেবে, তাদের মেরে ফেলবে। তাই আমি এখন গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে আইনের কাছে এবং দেশবাসীর কাছে এর সঠিক বিচারের জন্য অনুরোধ করতেছি।